আজকে যে সত্যি ঘটনাটা শোনাবো সেটা কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুর একটা গ্রাম আছে। গ্রামটার নাম মাকলি। সেখানকার একটা ঘটনাটা ঘটেছিল 24 জুন 2025। সেখানকার একটা ড্যামের পাশে এক ভদ্রলোকের ডেড বডি পাওয়া যায়। ডেড বডিটা ছিল লোকেশ নামের এক ভদ্রলোকের, যিনি ছিলেন ওই এলাকার পূর্ব পঞ্চায়েত সদস্য। বর্তমানে তার স্ত্রী ওখানকার পঞ্চায়েত সদস্য। কাজ কিন্তু তার স্ত্রী তিনি দেখাশোনা করেন। তার স্ত্রী শহরে মানে ব্যাঙ্গালোরে থাকে। তিনি যখন কোনো মিটিং ইত্যাদি থাকে, পার্টির কাজে যোগ দেওয়ার জন্য তিনি ব্যাঙ্গালোর থেকে মাকলি গ্রামে আসেন। তার বেশিরভাগ কাজকর্ম তার হাজব্যান্ডই দেখাশোনা করতেন। একদিন পর তার স্ত্রী, যার নাম ছিল চন্দ্রকলা, সে একটা প্রেস কনফারেন্স ডেকেছিল। তাতে সে প্রচণ্ড কান্নাকাটি করে জানিয়েছিল হাজব্যান্ডের কিছুদিন ধরে খুব আর্থিক অনটন চলছে, বিভিন্ন জায়গায় তার ধার দেনা হয়ে গেছে, তো সেই জন্যই সে বিষ খেয়ে আত্মহত্যা করেছে। প্রাথমিকভাবে যখন পুলিশ টিম দেখে, তো দেখে মনে হয়েছিল সত্যি বিষাক্ত কোনো জিনিস খাবার ফলে সে মারা গেছে। আর তার ডেড বডির পাশেই একটা বিষের বোতলও পাওয়া যায়। তো পুলিশ টিম বডিটাকে নিয়ে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দেয়। পুলিশ টিমের যে মেন ইনভেস্টিগেশন অফিসার ছিলেন, তার নাম ছিল বিকে প্রকাশ, আর তার সঙ্গে তার যে অ্যাসিস্ট্যান্ট ছিলেন তার নাম ছিল সাহানা পাটিল। তো বিকে প্রকাশকে সাহানা পাটিল একটা কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে যেখানে লোকেশের কার আর লোকেশের বডিটা পাওয়া গেছে, তো সেখানের কিন্তু আশেপাশের সমস্ত জায়গাটা খুব ভালো করে খুঁজে দেখা হয়েছে। বিষের যে বোতল রয়েছে তার ঢাকনাটা আশেপাশে কোথাও পাওয়া যায়নি। এরকম হলো কেন? আরও একটা ব্যাপার তিনি বলেছিলেন, সেটা হচ্ছে ঘটনাস্থলে যেখান থেকে লোকেশের বডিটা পুলিশ নিয়েছিল, সেখানে তার একটাই পায়ের জুতো ছিল, আর একটা জুতো তাহলে কই? কেউ যখন বিষ খেয়ে আত্মহত্যা করবে তখন সে নিশ্চয় একটা চটি পরে সেখানে যাবে না, বা বিষের যে বোতলটা খুলে সে খাচ্ছে সে বোতলের ঢাকনাটা অন্য কোথাও রেখে আসবে না। সে নিজের কারে করে এসে সেখানে বিষাক্ত জিনিসটাকে খেয়ে নিজেকে শেষ করেছে। দূর দূরান্ত পর্যন্ত খোঁজ করার পরেও যখন এই দুটো জিনিস খুঁজে পাওয়া যায়নি, তো সে বলেছে যে না, আমার সন্দেহ আছে এটা সুসাইডের ব্যাপার নাও হতে পারে। এই ঘটনাটা জানার পর এবার পুলিশ টিম তার যে মাকলি নামের গ্রামটা, সেখানে সবার কাছে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে যে চন্দ্রকলা আর লোকেশের বিয়ে হয়েছে প্রায় 7 বছর। তাদের ছেলে মেয়েও রয়েছে, কিন্তু তারা দুজন একসাথে থাকে না। চন্দ্রকলা বেশিরভাগ সময় শহরে, তাদের একটা বাড়ি রয়েছে ব্যাঙ্গালোরে, সেখানে থাকে। তার হাজব্যান্ড গ্রামে থাকে। আর চন্দ্রকলা যে বলেছিল যে টাকা পয়সার অভাবে তার হাজব্যান্ড সুসাইড করেছে, সে ব্যাপারটাও সত্যি নয়। কারণ তার হাজব্যান্ডের 2খানা চিকেনের বড় শপ রয়েছে, সেই সঙ্গে তার বেশ কিছু জমি সম্পত্তিও আছে। তার কোনো আর্থিক কষ্ট নেই। আশেপাশের লোকজনরা আরও একটা ব্যাপার বলে। তারা বলে যোগেশ নামে এক ভদ্রলোক, যিনি একজন সরকারি কর্মচারী, তার সঙ্গে লোকেশের স্ত্রীর একটা অবৈধ সম্পর্ক আছে। তাই জন্যই চন্দ্রকলার সাথে লোকেশের বনিবনা হয় না। একসাথে যখনই তারা থাকে তাদের দুজনের মধ্যে ঝগড়াঝাটিটাই বেশি হয়। চন্দ্রকলার সাথে যে ভদ্রলোকের একটা অবৈধ সম্পর্ক আছে বলে গ্রামবাসীরা বলেছিল, তার ফোনটা লোকেশন ট্রেস করা হয় যে ঘটনার দিনে সে কোথায় ছিল। তখন দেখা যায় যে না, সে ব্যাঙ্গালোরে নিজের বাড়িতেই ছিল ঘটনার দিনে। এদিকে মৃত লোকেশের স্ত্রী চন্দ্রকলা, তার ফোন নাম্বারের যখন কল ডিটেল বের করা হয়, তখন দেখা যায় যে সে প্রত্যেক দিন যোগেশের সাথে কথা বলেছে, অনেক সময় ধরে কথা বলেছে। এমনকি যেদিন তার হাজব্যান্ড সুসাইড করেছে সেদিনও কথা বলেছে, তার পরের দিনও কথা বলেছে। এবার পুলিশের একটু সন্দেহ হচ্ছিল। এবার পোস্টমর্টম রিপোর্ট চলে আসে। পোস্টমর্টম রিপোর্টে আরও একটা আশ্চর্যের ব্যাপার
পুলিশ জানতে পারে সেটা ছিল যে বিষাক্ত জিনিসটা লোকেশ খেয়েছিল তার বেশিরভাগ অংশটাই বুকের মধ্যে পাওয়া যায়, চেস্টে, সেটা নিচে পেটের দিকে যায়নি। ডাক্তার জানান যখন কাউকে জোর করে বিষাক্ত জিনিস খাইয়ে দেওয়া হয় তো সেটা কিন্তু বুকের মধ্যেই থেকে যায়, খুব বেশি অংশ পেটের দিকে যায় না। কিন্তু যখন কেউ নিজে নিজে এই জিনিসটা খায় তখন সে বিষাক্ত জিনিসটা সোজা স্বেচ্ছায় গিলে নেয়, সোজা সেটা চলে যায় পেটের মধ্যে, বুকের মধ্যে তার অতখানি মাত্রা পাওয়া যায় না। সেটা হয়েছে শরীরের 2-4 জায়গায় জোর করে চেপে ধরার চিহ্নও রয়েছে। তার মানে এটাই বোঝা যায় যে লোকেশকে জোর করে বিষাক্ত জিনিসটা খাইয়ে দেওয়া হয়েছিল। এবার পুলিশ লোকেশের বডিটা যেখানে ছিল সেই রাত্রে আর কোন কোন ফোন নাম্বার সেই বডির আশেপাশের এলাকাতে অ্যাক্টিভ ছিল সেটা যখন দেখে তখন দেখতে পায় যে 4 জন লোকের ফোন সেম জায়গাতে অ্যাক্টিভ ছিল। সেই 4 জন লোকের মধ্যে একজন ছিল সন্তোষ নামের একজন লোক, যে ছিল যোগেশ, মানে লোকেশের স্ত্রী চন্দ্রকলার যে পুরুষ সঙ্গী বা যার সাথে তার অবৈধ সম্পর্ক রয়েছে তার ছোটবেলার বন্ধু সন্তোষ। এবার সন্তোষকে অ্যারেস্ট করা হয়। সন্তোষকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন জানতে পারা যায় যে সন্তোষের আরও 2 জন বন্ধু যোগেশ সবাই মিলে এই ঘটনাটা ঘটিয়েছে। যোগেশ তাদেরকে এই ঘটনা ঘটাবার জন্য 5 লাখ টাকা অ্যাডভান্স দিয়েছে, কাজের পরে আরও টাকা দেবে বলে কথাও দিয়েছে। আরও একটা বিষয় সন্তোষের সাথে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, সেটা হচ্ছে যোগেশের ফোন নাম্বারটা কিন্তু ঘটনার দিন যেদিন লোকেশ মারা গেছে যোগেশের যে নম্বর সেটা যোগেশের বাড়িতেই অ্যাক্টিভ ছিল, কিন্তু যোগেশ ঘটনাস্থলে ছিল, যোগেশের কাছে অন্য আরও একটা ফোন নাম্বার যেটা সে ইউজ করে সেটা ছিল। এবার তাদেরকে জিজ্ঞেস করা হয় যে বিষাক্ত জিনিসের শিশির যে ঢাকনা সেটা কই, বা লোকেশের আরও একটা জুতো সেটা কই। তখন তারা যেটা বলে সেটা হচ্ছে চন্দ্রকলা কোনো কাজে মাকলি গ্রামে এসেছিল, তারপরে সে যখন ফিরে যাচ্ছিল তার হাজব্যান্ড তাকে নিজের কারে ব্যাঙ্গালোরে ছাড়তে যায়। ছেড়ে যখন সে ফিরছিল তখন এই খবরটা সে নিজের বয়ফ্রেন্ডকে দিয়েছিল যে আমার হাজব্যান্ড আমাকে ছেড়ে দিয়ে এখন ফিরছে। সে নিজের ছোটোবেলার বন্ধু সন্তোষ আর সন্তোষের ঠিক করা 2 জন মানুষকে নিজের কারে নিয়ে সোজা লোকেশের পেছন পেছন যেতে শুরু করে। যেতে যেতে হঠাৎ করে লোকেশের গাড়িটার পেছন থেকে ধাক্কা দেয়। ধাক্কা দিতে লোকেশ রেগে যায়। লোকেশ বাইরে বেরিয়ে আসে, তাদেরকে বকাবকি করে। তাকে তার কার থেকে বের করে আনার জন্যই পেছন থেকে ধাক্কাটা দেওয়া হয়েছিল, এটাই ছিল প্ল্যান। এমন অবস্থায় রাত্রেবেলা রাস্তাঘাটে বিশেষ লোকজন নেই, জোর করে তাকে সেই বিষাক্ত জিনিসটা সবাই মিলে চেপে ধরে তার মুখে ঢেলে দেওয়া হয়। তারপরে তাকে সেখান থেকে নিয়ে গিয়ে যেখানে তাকে পাওয়া গেছিল সেখানে ফেলে দেওয়া হয়। এই টানাটানিতে তার পা থেকে একটা জুতো খুলে যায়, আর তার মুখের ভেতরে শিশিটা যখন ঢেলে দেওয়া হয়েছিল সেই ঢাকনাটা সেখানেই ফেলে দেওয়া হয়েছিল। শুধু সঙ্গে নিয়ে আসা হয়েছিল শিশিটা, যেটা তার বডির পাশে রেখে দেওয়া হয়েছিল, এটা বোঝাবার জন্য যে সে নিজে এই শিশিটা থেকে বিষাক্ত জিনিস নিজের মুখে ঢেলে নিয়ে এই ঘটনা ঘটিয়েছে। যাই হোক, পুলিশ যখন সমস্ত ব্যাপার জানতে পারে, চন্দ্রকলার বয়ফ্রেন্ড যোগেশের বন্ধু সন্তোষের ঠিক করা 2 জন মানুষ সবাই অ্যারেস্ট হয়েছে। এখন সবাই তারা বিচারাধীন।